কে কাকে চিনি, কার জন্ম কোন বগুড়ায় কিংবা গোপালগঞ্জে, এগুলো যেন পরিচয় না হয়। রিজভী সাহেব আরেকটা অভিযোগ করেছেন, যেটা আমরা অতীতে দেখেছি, যে মানুষজনকে গোয়েন্দা সংস্থা গিয়ে বলছে যে আপনারা অমুক অমুকের সাথে যোগাযোগ করেন। এটা কি করে হয়? তাহলে কি রাজনৈতিক দল কিভাবে তৈরি হবে? এই গোয়েন্দা সংস্থাগুলোর আপনার টার্মস অফ রেফারেন্স বা প্রোটোকল ঠিক করে দিতে হবে। এদের কাজ কি? ধরেন, আমি কিন্তু মনে করি যে র্যাবকে আপনার বিলুপ্ত করতে হবে, কারণ এত স্ক্যান্ডালাস ইনস্টিটিউশন বাংলাদেশের ইতিহাসে ছিল না। এবং র্যাব 3 ধরনের অপরাধ করেছেন। একটি হচ্ছে সরকারের প্রধানের ইঙ্গিতে করেছেন, গুম খুন ইত্যাদি। আরেকটি হচ্ছে কন্ট্রাক্ট কিলার হয়েছিলেন, এটি একটি খুনি বাহিনী। আরেকটি হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে করেছেন, আমি আমার খালাতো ভাই তার খালাতো ভাই। তো এখন আপনি ডিজিএফআইয়ের দিকে তাকান। ডিজিএফআইয়ের টার্মস অফ রেফারেন্স কি? ডিজিএফআই একটি চ্যানেলে সংবাদ পাঠিকাদেরকে শাড়ি সরবরাহ করত। এই কথাটা আমি এই জন্য বলি, তার টার্মস অফ রেফারেন্সকে রিডিকুল করার জন্য। তিনি ঠিক করে দিতেন কোন ব্যবসায়ী কোন কাজ করবেন আর কোন ব্যবসায়ী করবেন না। তিনি ঠিক করে দিতেন প্রেস ক্লাবের সভাপতি কে হবেন, সাধারণ সম্পাদক কে হবেন, এবং এফবিসিসিআই থেকে শুরু করে যত কাজেই একদিনেই সে এখান থেকে হাত গুটিয়ে ফেলবে, এটি তো তার অভ্যাস। তাকে যেই কারণে বানানো হয়েছিল ওই কাজ উনি শেখেনই নাই। ওই যে পেশাগত দক্ষতা, কেন আপনার ফোর্সেস ইন্টেলিজেন্সকে বাজারে রাখা হয়েছে এবং সরকার প্রধানকে তারা সহযোগিতা করবে, ওই কাজ যদি তারা জানতো শেখ হাসিনার পতন 5 তারিখে হয় না। ওই কাজ যদি তারা জানতো ভারতের আধিপত্যে বাংলাদেশ চলে যায় না। বাংলাদেশ ওয়াজ লিটারেলি আ কলোনি অফ ইন্ডিয়া। এই কাজ যদি তারা জানতো এটা হতো না। তাদের কেউ কেউ অন্তত ঘুরে দাঁড়াতেন দেশপ্রেমিক বলে। দেখুন, দেয়ালের মধ্যে লিখে রাখা বা বিল্ডিংয়ের উপরে বাংলাদেশ আমার অহংকার, বাস্তবে কাজ করা বাংলাদেশ আমার অহংকার, তার মধ্যে পার্থক্য আছে। কাজেই এই লোকগুলো, এই গোষ্ঠীগুলো, এই প্রতিষ্ঠানগুলো আপনার অনিয়মে ভরা, এবং তাদের হাতে আপনি অস্ত্র দিয়েছেন, অর্থ দিয়েছেন, টেলিযোগাযোগ ইকুইপমেন্ট দিয়েছেন, এবং আপনি আশকারা দিয়েছেন আপনার বেডরুমে ঢুকে যাওয়ার, ড্রয়িং রুমে ঢুকে যাওয়ার। এখন তারা কি করবে? এখন সরকার প্রধানের উচিত তাদেরকে পরিষ্কার বলে দেওয়া, আপনারা অফিসে ফেরত যান, আপনারা বাড়িতে চলে যান, এবং কেউ কেউ চাইলে চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারেন। আপনার যোগ্যতা আমাদের আর প্রয়োজন হবে না। আপনার যোগ্যতা কি? আপনার যোগ্যতা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা কে কার সাথে রাজনীতি করবে। আপনার যোগ্যতা হচ্ছে দল ভাঙা। আপনার যোগ্যতা হচ্ছে নতুন দল গঠন করা। এটি যদি ডিজিএফআই পারত, বাংলাদেশে আরও 50টা নতুন রাজনৈতিক দল থাকতো। আপনি জানেন গত 7 জানুয়ারিতে যারা ডিজিএফআইয়ের হয়ে নির্বাচন করেছিল তাদের এখন পরিণতি কি? তারা একজন 4 মাস একই রুমে বন্দি, নিজেকে নিজে বন্দি করে রেখেছেন, কারণ তার পাশের রুমে যাওয়ার কোনো নৈতিক জোর তার নাই। সেই নারায়ণগঞ্জের নেতা যিনি বিএনপি করতেন তিনি কোথায় আছেন? এবং ঝালকাঠির জন ধরা পড়েছেন। ডিজিএফআই একটা দরিদ্র রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে পারে, যেটি টাকা পয়সার, যেটি অস্ত্রের, এবং যেটি হচ্ছে জনগণের সমর্থনপুষ্ট না। কাজে বৈষম্য বিরোধীদের মতো এরকম পপুলার দল তারা যদি ডিজিএফআইয়ের সাথে যায়, এটি ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এখন ঘটনা হচ্ছে যে একে আপনি অন্যান্য কাজও আপনার প্রয়োজন হবে না। তারা অনিষ্ট করতে পারে বেশি, যেটা ন্যায়নিষ্ঠতার চেয়ে। কাজে এই দেশ এখন একটা নতুন বাংলাদেশ, নতুন আমলা আমাদের দরকার, নতুন সামরিক ব্যুরোক্রেসি আমাদের দরকার, এবং যেখানে আপনার যোগ্যতা এবং মেধা বিবেচিত হবে। কে কাকে চিনি, কার জন্ম কোন বগুড়ায় কিংবা গোপালগঞ্জে, এগুলো যেন পরিচয় না হয়। আপনি যে প্রশ্নটি করেছেন যে এখন এই সংস্থাগুলোকে আপনার সংস্কার করতে হবে। আমরা বাইরের অনেক সংস্কার করছি, 11টি কমিশন কিংবা 15টি কমিশন। সামরিক বাহিনীর সংস্কার কমিশনটি কোথায়? কারণ তারা আবার নিজেরা ঠিক করেছেন তারা সংস্কার করবেন নিজেদের মতো, নিজেরাই বুঝে বুঝে এদিক ওদিক করবেন, বাইরের কাউকে যুক্ত হতে দিবেন না। আবার উদাহরণ যখন দেন তখন বিশ্বের গণতান্ত্রিক দেশের উদাহরণ দেন। তার মানে হচ্ছে যে যুক্তি দিয়ে দেখান যে আমার জন্য যেটি সুবিধা সেটি আমি রাখবো, যেটি অসুবিধা সেটাতে একমত হব না।